ইতিহাস আর ইতিহাসে ঘটে যাওয়া ঘটনা যেমন আমাদেরকে গর্বিত করে তোলে, তেমনি অনেক এমন ঘটনাও রয়েছে যা সমগ্র মানবজাতিকে লজ্জিত করে তোলে, সমগ্র মানবতাকে যেন ধ্বংসস্তূপে পরিণত করে। ঠিক এমনটাই ঘটেছিল আজ থেকে ৪৫ বছর আগে সুন্দরবনের মরিচঝাপি দ্বীপে বসবাসকারী উদ্বাস্তুদের উপর। পুলিশের সীমাহীন নির্যাতন দ্বীপবাসীদের জীবনযাত্রা ছিন্ন ভিন্ন করে দেয়। এক রাতে তাদের পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হয়। পরদিন সকালে এই জল পান করে মারা যান ১৩ জন জলজ্যান্ত মানুষ। শিশুরা বিনা চিকিৎসায় ইঁদুরের মতো মরছিল, আর মহিলারা পুলিশের হাতে ধর্ষিত হচ্ছিল। ঘাস খেয়েছে মানুষে, শুনেছেন কোনোদিন জীবনে মানুষে ঘাস খায়? বসলাম, গুলি চালালো, গাছ ফুড়ে বেরিয়ে গেল, গাছের নিচে ছেলেটারে আসল দিয়ে ডাকি নিয়ে বসেছিল। ওরা রাত্রিবেলায় ২টোর সময় অসহায় মানুষদের উপর গুলি করেছে। যে লাশগুলো হয়েছে সেই লাশগুলো মাটিতে পুঁতে দেয়নি, পোড়ায়নি। টাইগার প্রজেক্টে নিয়ে বাঘকে ওরা খাইয়ে দিয়েছে। ১৯৪৭ সালে দেশ যখন ভাগ হয়ে যায়, তখন পূর্ব পাকিস্তানে থাকা হিন্দু বাঙালিরা এপার বাংলায় চলে আসেন। তবে তাদের মধ্যে কেবল উচ্চ ও মধ্যবিত্তরাই ছিলেন, আর নিম্নবিত্তের বাঙালিরা তাদের ভিটে মাটিটুকু ছেড়ে আসার সাধ্য হয়নি। কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর যখন তাদের ওপর অত্যাচার আরও বৃদ্ধি পেল, তখন তারা বাধ্য হলেন এপার বাংলায় চলে আসেন। উচ্চ ও মধ্যবিত্তের বাঙালি উদ্বাস্তুরা কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারলেও নিম্নবিত্তের উদ্বাস্তুদের স্থান দেওয়া হয়নি এ বাংলায়। তাদের জোর করে দণ্ডকারণ্যের শিলাময় এবং বসবাসের অনুপযুক্ত অঞ্চলে পুনর্বাসন করা হয়। এই অঞ্চলে জলের কোনো সুব্যবস্থা ছিল না, চারিদিকে জঙ্গলে ভরা, মানুষের জীবিকা ধারণ করারও কোনো ব্যবস্থা ছিল না। আর এই অবস্থায় ১.৫ লক্ষ মানুষকে এখানে জোরপূর্বক রেখে দেওয়া হয়। সে সময় রাজ্যের বিরোধী দল বামফ্রন্টের তরফ থেকে দণ্ডকারণ্যের বিভিন্ন ক্যাম্পে গিয়ে এই সমস্ত উদ্বাস্তুদের প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে তারা ক্ষমতায় এলে এই সমস্ত মানুষকে বাংলায় ফিরিয়ে নিয়ে যাবে। আর তখনই মরিচঝাপি দ্বীপের কথাটা উঠেছিল। ভিন রাজ্য হয়, ভাষার বৈচিত্র্যতা এবং দণ্ডকারণ্যের ঘন জঙ্গল, খাবার জলের অপ্রতুলতা ও ম্যালেরিয়া, ডায়রিয়া সহ অন্যান্য প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খেতে না পেরে ১৯৭৮ সালে বিপুল সংখ্যক শরণার্থী বাংলায় ফিরতে শুরু করে। কিন্তু ক্ষমতায় আসার পর বামফ্রন্ট সরকার শরণার্থীদের রাজ্যের নাগরিকত্ব দিতে অস্বীকার করে। তবে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঘোষণা দিয়েছিলেন যে সরকার আপনাদের কোনো সহযোগিতা করতে পারবে না, আপনারা যদি নিজেদের উদ্যোগে সুন্দরবনে নিজেদের ব্যবস্থা করে নিতে পারেন করুন, আমার পুলিশ আপনাদের বাধা দেবে না। সরকারি সাহায্য না পেয়ে হতাশ হয়ে যাননি এই শরণার্থীরা, বরং সরকারের আশ্বাসে তারা ১৯৭৮-এর মার্চ মাসে দলে দলে ৩০,০০০ উদ্বাস্তু আশ্রয় নিতে থাকেন মরিচঝাপিতে। খুব অল্প দিনের মধ্যেই নিজেদের প্রচেষ্টায় সরকারের সাহায্য ছাড়াই মরিচঝাপি হয়ে উঠতে থাকে আদর্শ এক বসতি। নির্মাণ করা হয় স্কুল, হাসপাতাল, বাজারঘাট, পানীয় জলের টিউবওয়েল, মাছের চাষের অভিনব সব পদ্ধতি। মাছ চাষ করে নিজেদের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি তারা বৈদেশিক মুদ্রা আহরণ করারও চিন্তা করছিলেন। মাত্র ৫-৬ মাসের মধ্যে একটি বিস্তীর্ণ এলাকাকে আদর্শ এক জনবসতি হিসেবে গড়ে তোলা হয়। ১ জুলাই ১৯৭৮ সালে সিপিএম সরকার তাদেরকে এই জায়গা ছেড়ে দিতে বলে। যুক্তি দেওয়া হয় তারা না ছাড়লে তাদের দেখাদেখি অন্যরাও সেখানে যেতে উৎসাহ পাবে। বলা হয় তাদের দখল করা মরিচঝাপি হচ্ছে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের অংশ, সেখানে তাদের বসতি বেআইনি। কিন্তু আসলে মানচিত্র অনুযায়ী তা কখনোই বেআইনি ছিল না। আশেপাশের দ্বীপবাসীদের বোঝানো হয় মরিচঝাপির এসব শরণার্থী তাদের জীবনে বিপর্যয় বয়ে নিয়ে এসেছে, তাদের বিতাড়িত না করলে এই দ্বীপবাসীরা স্বচ্ছন্দে থাকতে পারবেন না। হাওয়ায় ভাসতে থাকে বিভিন্ন সংবাদ। বলা হয় মরিচঝাপিতে একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে, যেখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা সুন্দরবনের গাছ কেটে পরিবেশের ক্ষতি করছে। কিন্তু এত কিছু করার পরও যখন কাজ হচ্ছে না, ১৯৭৯ সালের জানুয়ারির শেষের দিকে সরাসরি আক্রমণ করে এসব উদ্বাস্তুদের বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০ থেকে ৩৫টি লঞ্চ দিয়ে ঘিরে ফেলা হয় সমগ্র মরিচঝাপি দ্বীপটিকে। লঞ্চগুলিতে মোতায়েন ছিল রাজ্যের পুলিশ বাহিনী। বন্ধ করে দেওয়া হয় এই দ্বীপের সাথে বাইরের কোনো স্থানের যোগাযোগ। চালানো হয় কাঁদানি গ্যাস, উপড়ে ফেলা হয় দ্বীপবাসীদের পানীয় জলের কূপ। নৌকা নিয়ে দ্বীপবাসীরা কুমিরমারি তথা অন্যান্য দ্বীপে খাবারের জোগাড় করতে গেলে তাদের নৌকাগুলি লঞ্চ দিয়ে ভেঙে দেওয়া হয়। ৩১ জানুয়ারি ১৯৭৯ দুপুরের দিকে পুলিশ দ্বীপবাসীদের ওপর গুলি বর্ষণ করে, যে ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটে। পর পুলিশ ও সিপিএমের দলীয় কর্মীরা মৃতদেহগুলোকে নদীতে ফেলে দেয়, আবার অনেকেরই নদী সাঁতরে পালাতে গিয়ে ডুবে মৃত্যু হয়। ঘটনার ১৫তম দিনে কলকাতা হাইকোর্ট মরিচঝাপি দ্বীপে খাবার জল, প্রয়োজনীয় খাদ্য এবং ডাক্তারদের প্রবেশের অনুমতি প্রদান করে।
শেষ অবধি তৎকালীন রাজ্য সরকার মে মাসের দিকে জোরপূর্বক দ্বীপটিকে খালি করার ব্যবস্থা গ্রহণ করে। সংবাদ মাধ্যমকে মরিচঝাপি দ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশের সহায়তায় দলীয় ক্যাডাররা মে মাসের 16 তারিখ 300টি পরিবারের বাড়িঘর জ্বালিয়ে দেয় এবং চলে এক বিশাল হত্যালীলা। হত্যাকাণ্ডের ঘটনার পর দ্বীপে পড়ে থাকা অবশিষ্ট শরণার্থীদের পুনরায় দণ্ডকারণ্য, মালকানগিরি, মানা এবং আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়। আর কিছু কিছু শরণার্থী পালিয়ে পশ্চিমবঙ্গের পিয়ালি, বাসন্তী, গোসাবা ও ক্যানিংয়ে আশ্রয় গ্রহণ করে। এই গণহত্যার এত দশকের পরেও মৃতের সঠিক সংখ্যা নিয়ে আজও দ্বিমত দেখা যায়। কমিউনিস্ট সরকারের হিসাবে নিহতের সংখ্যা মাত্র 2 জন, কিন্তু বিভিন্ন হিসেবে দেখা যায় মৃতের সংখ্যা প্রায় 150 জন। কিন্তু তুষার ভট্টাচার্যের ডকুমেন্টারি মরিচঝাপি 1978-1989 টর্চার্ড হিউম্যানিটিতে দেখানো হয় অনাহারে মৃত শিশুর সংখ্যা 94 জন, বিনা চিকিৎসায় মৃত শিশুর সংখ্যা 177 জন, ধর্ষণের শিকার নারীর সংখ্যা 24 জন, মৃতের সংখ্যা 239 জন। দণ্ডকারণ্য থেকে যারা এসে এই জনপদ তৈরি করেছিলেন তাদের মধ্যে 12% আর ফিরে যেতে পারেননি। এখানেই মরে গেছেন, পুড়ে গেছেন কিংবা আশেপাশের কোথাও গিয়ে আশ্রয় নিয়েছেন। কি দোষ ছিল তাদের, যারা এক বাংলা থেকে উৎখাত হয়ে আরেক বাংলায় এসেছিল এই আশা নিয়ে যে সেখানে তারা অন্তত আশ্রয়টুকু পাবে? কিন্তু এখানে এসে তাদেরকে সহ্য করতে হলো অকথ্য অত্যাচার, অনেক জীবন নাশ হলো এবং শেষ অবধি তাদের নির্বাসিত করা হলো বাংলার বাইরে। আপনারা এই রক্তমাখা ইতিহাস আর উদ্বাস্তুদের নিয়ে কি বলতে চাইবেন? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত।